এই আদেশটা রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ার কারণে 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হলেও সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দল গত বৃহস্পতিবার গণভোট অধ্যাদেশ আপাতত সংসদে উপস্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছে। সংসদে পেশ হচ্ছে না গণভোট অধ্যাদেশ। সরকারি দল বিএনপি বলছে গণভোট এরই মধ্যে হয়ে যাওয়ায় এই অধ্যাদেশ কার্যকারিতা হারিয়েছে, তাই আর সংসদে পাশের প্রশ্ন নেই। গণভোট অধ্যাদেশ তো ল্যাপস হয়ে গেছে, মানে ইনফ্রাকশনস হয়ে গেছে। গণভোট অধ্যাদেশের তো আর কার্যকারিতাই নাই। ওইটার আন্ডারে একটা গণভোট হয়েছিল, সেটা তো কার্যকারিতা নাই। আগামী 10 এপ্রিল এই অধ্যাদেশের আইনগত বৈধতা শেষ হয়ে যাবে। ফলে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সাথে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল তা বাতিল হয়ে যাবে। একই সাথে বিএনপি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে জারিকৃত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025কেও বাতিল করেছে। এ নিয়ে 4 দিন ধরে চলা বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী এই দুটি আইনকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার একটি দলিল হিসেবে উল্লেখ করেন। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। যে আদেশের জন্মই বৈধ হলো না, সেই আদেশ হবে ভয়েড অ্যাব ইনিশিও লিগ্যাল ল্যাঙ্গুয়েজ, সূচনা থেকেই অবৈধ। সংবিধান সংস্কার পরিষদের কি কোনো অস্তিত্ব এখন আছে? যে রাষ্ট্রপতি কোন বিধান বলে এই অধিবেশন আহ্বান করবেন? এই আদেশ, যে আদেশটা ভয়েড অ্যাব ইনিশিও, সেই অনুবলে কি রাষ্ট্রপতি কোনো ক্ষমতা প্রাপ্ত হলেন? হ্যাঁ, যদি আমরা এখানে সবাই সম্মত হতাম, সংবিধান সংশোধন হয়ে যেত, সেখানে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয়া হতো এবং রাষ্ট্রপতি সেই অনুসারে সংবিধান সংস্কার পরিষদের গঠন করতেন। সংবিধানে আসতো, ফর্ম আসতো তৃতীয় তফসিলে 148-এর বিধান অনুসারে। সেই ফর্ম অনুসারে যিনি শপথ পরিচালনা করতে পারতেন তিনি, তার নির্ধারণ হতো, সেটি স্পিকার হোক, রাষ্ট্রপতি হোক বা প্রধান নির্বাচন কমিশনার হোক। তারপরে সেই প্রশ্ন আসতে পারত। এর আগে জামায়াত এবং এনসিপি সংবিধান সংশোধন আদেশের আলোকে কাজ শুরু করার দাবি করেন। এখন আমরা ধরে নিচ্ছি নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের কারণেই রাষ্ট্রপতি এই সভা আহ্বান করেছেন, এবং এখানে বাকি যে অর্ডারগুলো আছে সেই জায়গায় পরিষ্কার বলা হয়েছে যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, ঠিক একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদেরও সভা আহ্বান করা হবে। 2টা বুথে যারা নির্বাচিত হবেন তাদের ব্যাপারে এখানে আমি আগেই উল্লেখ করেছি, 3 থেকে 15 পর্যন্ত বিস্তারিত তাদের দায়িত্ব এবং অধিকার সম্পর্কে কথা বলা হয়েছে। গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্রাস সূচক হইলে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। মাননীয় স্পিকার, এটি হয়নি এবং এর সময়সীমা আজকে শেষ। কেন জানি প্রথম থেকে আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। আপনারা সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই কেন? নর্মাল গভর্নমেন্টে গেলেন কেন? ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন। লেটস রিরাইট দ্য কনস্টিটিউশন। ছেড়ে ফেলে দিতেন কনস্টিটিউশনকে, নতুন করে সংবিধান বানাতেন। পুরনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন। এটা আসলে হয় না। 4টা প্রভিশন যে দেয়া আছে গণভোটে, মাননীয় স্পিকার, ইফ ইউ কেয়ারফুলি গো থ্রু পেরুজ ইট, এখানে আরেকটা দিয়ে দিলেই পারতো যে এই সকল পরিবর্তন, জুলাই সনদের সকল পরিবর্তন আনা হবে এই সংবিধান সংস্কার কি বলে পরিষদ গঠনের মাধ্যমে। তাহলে তো পারপোস হতো। তো সেটা আপনি করেন নাই। যখনই আপনি এটা ভোটে ফেলেন নাই, তার মানে there is option then I can overlook it and uphold the constitution of the country. আইনমন্ত্রী বলেছেন রুশু পড়ার জন্য, তারপরে হচ্ছে হবস পড়ার জন্য, মদিনা সনদ পড়ার জন্য পড়েছিলাম, কিন্তু আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন
আমরা ক্লাস 8-9-এ যে ডিবেট করতাম সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে মাননীয় স্পিকার। আমি ওনার বক্তব্যের রিভার্টাল দিচ্ছি। উনি বলেছেন 72-এর সংবিধানের কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দিয়েছেন, তার মানে কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দেয় নাই। তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। মাননীয় স্পিকার, এই ধরনের প্রকৃতি সম্পন্ন যারা আছে বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন। যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। এখন আমি সংবিধানের কিছু কিছু ধারা মানব, কিছু কিছু ধারা মানব না। আমি কখনো কখনো সাংবিধানিক, কখনো কখনো আমি অসাংবিধানিক। জনগণ যদি 70% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে, জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। আমি এখানে স্পষ্ট বলতে চাই, আপনারা যেমন 51% সমর্থন নিয়েছেন, 70% প্রায় জনগণ কিন্তু গণবিপ্লবের গণভোটের পক্ষে তারা রায় দিয়েছে। আপনাদের যে সেই 51%-এর তুলনায় সেই 70% প্রায় গণভোটকে যদি আপনারা ইগনোর করেন, তাহলে আমি বলবো আমার বাউফল, আমার পটুয়াখালী শুধু নয়, গোটা বাংলাদেশ আবার জেগে উঠে গণভোটকে তারা কার্যকর করতে। এই বিতর্কে অনেক প্রশ্ন সামনে এসেছে। হাসনাত প্রশ্ন তুলেছেন, সুপ্রিম কোর্টের যে রেফারেন্স বলে ইউনূস সরকার গঠিত হয়েছিল সেই রেফারেন্স কোথায়? ডক্ট্রিন অফ নেসেসিটি মাননীয় স্পিকার 48-3 অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা এই 106-এর অ্যাডভাইজরি একটা রুল আছে মাননীয় স্পিকার। এই অ্যাডভাইজরি রুলের মাধ্যমে সংবিধানের ফান্ডামেন্টাল কোনো বিষয় কম্প্রোমাইজ করা যায় না। মাননীয় স্পিকার, যদি আমি এই সংবিধান মানি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে আমি ধারণ করতে চাই, মেনে চলতে চাই, সেদিন 64 বিধি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল 6 আগস্ট। মাননীয় স্পিকার, এই সংসদে প্রশ্ন রাখতে চাই, তৎকালীন বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু, তখন বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। সেদিন কোন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছিল সেটা আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন। এই রেফারেন্সের অস্তিত্ব নিয়ে সন্দেহ আগেও করা হয়েছিল বিভিন্ন মহল থেকে। আমার ইউনূস সাহেবের বিরুদ্ধে কিছু নাই, কারোর বিরুদ্ধে কিছু নাই, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রের সাথে কোনো ফ্রড করবে না। এইখানে যদি এটা প্রমাণ হয় যে ফ্রড হয়েছে, যারা রাষ্ট্রের সাথে ফ্রড করেছে তারা জনগণের সাথে ফ্রড করেছে, এবং এই ফ্রড কিভাবে হলো, কেন হলো, এইটা প্রয়োজন হলে আমরা ক্রিমিনাল মামলাও করব যারা ফ্রড করবে। এই কারণে মনে হচ্ছে, বিকজ আমি একটি কপি পেয়েছি, ওই কপি দেখার পরে, এটা নীল কাগজে একটি কপি পেয়েছি, ওই কপিতে দেখা যাচ্ছে যেরকম সচিবালয় নথি লেখে উপরে বাম দিকে এই তারিখের পর এই জিনিসটা আছে। অ্যাপেলেট ডিভিশনের ওপিনিয়ন এইভাবে হয় না। অ্যাপেলেট ডিভিশনের ওপিনিয়ন যেটা হবে, সব জজ সাহেবদের নাম থাকবে, তারপরে রেফারেন্সের নাম্বার থাকবে, তারপরে থাকবে আপনার তারিখ থাকবে যে কোন তারিখে তারা শুনানি করে এই রেফারেন্সের ওপিনিয়ন দিয়েছেন, এবং কোর্টের আগেও রেফারেন্স এসেছে। এখন প্রশ্ন হলো, ওই রেফারেন্স যদি আদৌ না থাকে তাহলে তো অন্তর্বর্তী সরকারই অবৈধ হয়ে যায়। আর ইউনূস সরকার যদি অসাংবিধানিক হয় তাহলে কি তার অধীনে নির্বাচন বৈধ হয়?